হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওটা দেখে যেটা মনে হচ্ছে সেটা হলো এটা একটা রেসপিরেশনের পিকচার বা অ্যানিমেটেড গ্রাফ। তাহলে আমরা এটা দেখে এটা বুঝতে পারছি যে আজ আমরা রেসপিরেশন কাকে বলে বা রেসপিরেশনে কী কী অ্যাক্টিভিটি হয়, রেসপিরেশনের যে রেটটা সেটা আমরা কী করে অ্যাসেস করতে পারি, বিভিন্ন যে অ্যাবনর্মালিটিগুলো আছে রেসপিরেশনের সেগুলো কি হতে পারে বা আমরা কি করে চেক করব রেসপিরেশন, ঠিক আছে, যেটা আমাদের মেনলি কাজটা সেটা। তাহলে এই টোটাল মানে অ্যাক্টিভিটিগুলোই আমরা জানতে পারবো বা স্টেজগুলো জানতে পারবো যদি আমরা এই টপিকটা গো থ্রু করি। ঠিক আছে, তোমরা ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলে আরও বুঝতে পারবে যে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা এখানে দেখানো হয়েছে আর কি ইনহেলেশন, এক্সহেলেশন অ্যান্ড পজ। তাহলে মোটামুটি এই ইনহেলেশন আর এক্সহেলেশনটাই এখানে দেখানো হয়েছে। নেক্সট তাহলে যাই এবার আমরা যেটা বলছি, ইট ইজ আ ভাইটাল ফাংশন অফ লাইফ, তাই তো। নেক্সট, এটা রেসপিরেটরি সিস্টেমকে অ্যাসেস করা হয় যে রেসপিরেশনটা কন্টিনিউয়াসলি একটা মোডে বা একটা রিদমে চলছে, সেটা আমাদের চেক করতে হয়। ঠিক আছে, একটা নর্মাল ভ্যালু আছে, সেই ভ্যালুটা আমরা রেগুলার বেসিসে চেক করি। আর কি, এটা একটা ফিজিক্যাল ফেনোমেনা। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, ব্রিথ হোল্ড করা, ব্লো করা। তার মানে কি, রেসপিরেশন ইজ আন্ডার কন্ট্রোল অফ উইল। যে কোনো পার্সন রেসপিরেশনকে কন্ট্রোল করতে পারে। এছাড়া কি, রেসপিরেশনটা বাইরে যে এয়ারের বা গ্যাসের যে প্রেশার আছে তার উপর ডিপেন্ড করে। আর যে এই এয়ার এক্সচেঞ্জটা, সেটা অ্যাটমসফিয়ারের অ্যালভিওলার এয়ার আর ইন্ট্রাপ্লুরাল স্পেস, এই দুটোর মধ্যে যে প্রেশারের চেঞ্জ হয় তার ফলেই কিন্তু আমাদের ব্রিদিংটা ইজিলি আমরা প্রসেস করতে পারি। ঠিক আছে, এখানে অ্যানাটমিটা একটু তোমাদের জেনে রাখা ভালো। আশা করছি তোমাদের অ্যানাটমি পড়া হয়ে গেছে। তাহলে আমরা একটু বেসিকটাও জেনে নেব যে রেসপিরেশনে একটা টোটাল যে অ্যাক্ট, সেটা কিন্তু 3টে ফেজে হয়। কি কি? ইন্সপিরেশন, এক্সপিরেশন আর পজ। ঠিক আছে, তাহলে রেসপিরেশন হলো একটা অ্যাক্ট অফ ব্রিদিং, যেটা ইনহেল করছি আমরা ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাই কি? আচ্ছা, একটু অ্যাটেনশন দিয়ে তোমরা শুনবে। আমরা ইনহেল করছি ওয়েদার থেকে বা এনভায়রনমেন্ট থেকে অক্সিজেনেটেড ব্লাড, তাই তো। আর এক্সহেল করছি কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, সেটা অ্যালভিওলাইতে আমাদের এয়ার এক্সচেঞ্জ হচ্ছে। তাহলে মোটামুটি আমাদের সাইকেলটা আমরা পড়লাম কি, ইনহেলেশন আর এক্সহেলেশন, এবং একটা ছোট্ট পজও থাকে। এছাড়া কি, এই যে আমাদের অক্সিজেনেশন, সেই প্রসেসটা কিন্তু মানে 3টে প্রসেস আমাদের শরীরের ভেতর কন্টিনিউয়াসলি চলতে থাকে। সেটা অ্যাকর্ডিং টু ডিজিজ কন্ডিশন বলো বা ফিজিক্যাল কন্ডিশন, সেগুলো ভ্যারিও করে। সেগুলো হলো ভেন্টিলেশন, ডিফিউশন আর পারফিউশন। ভেন্টিলেশন মানে কি, এটা হলো মুভমেন্ট অফ গ্যাসেস ইন অ্যান্ড আউট অফ দ্য লাংস। মানে এই যে লাংসের ভেতর থেকে গ্যাসের ইন হওয়া, গ্যাস মানে ইন দ্য সেন্স অফ এয়ার, ইন এবং আউট হওয়ার যে প্রসেস, তাকে আমরা ভেন্টিলেশন প্রসেস বলছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডিফিউশন। ডিফিউশনটা কি, মানে তোমার যে এই যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড অ্যালভিওলাইতে গিয়ে যে এক্সচেঞ্জ হচ্ছে, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, তাকে আমরা ডিফিউশন বলছি। আর পারফিউশন, পারফিউশন মানে হচ্ছে পালমোনারি ক্যাপিলারিস থেকে যখন সেই অক্সিজেনেটেড ব্লাডটা রেড ব্লাড সেল, মানে আমাদের শরীরে ব্লাড সেলের ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাকে পারফিউশন বলছে। ঠিক আছে, এই ডেফিনিশনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসে, অবজেক্টিভ কোশ্চেন হিসেবে আসে। না পড়ে রাখলে কিন্তু অ্যান্সার দিতে পারবে না। ভেবো না যে এটা শুধু অ্যানাটমিতেই আসবে, এটা কিন্তু ফান্ডামেন্টাল রিলেটেডও, সেই জন্যেই কিন্তু পড়ানো হচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি বোঝা গেল ভেন্টিলেশন, ডিফিউশন, পারফিউশন। ঠিক আছে, এছাড়া আর কি আছে, রেসপিরেশনটা আমরা কিন্তু ওয়াচ করতে পারি,
লিসন করতে পারি, ফিল করতে পারি, ঠিক আছে? সেটা কোথায়? পেশেন্টের অ্যাবডোমেন দেখে বা চেস্ট, ব্যাক, এগুলো থেকেও কিন্তু মানে এই জায়গাগুলো থেকেই আমরা রেসপিরেশনটা কাউন্ট করতে পারি। আবার অনেক সময় হয় যে রেসপিরেশনটা কাউন্ট করার জন্য আমাদের কিন্তু বা রেসপিরেশনটা ফিল করার জন্য আমাদের কিন্তু স্টেথোস্কোপটার ইউজও করতে হয়, ঠিক আছে? নেক্সট একটু জেনে নিই রেগুলেশন অফ রেসপিরেশন, মানে এই যে রেসপিরেশনটা কী করে রেগুলেশন করে আমাদের বডি, ঠিক আছে? মানে মেকানিজমটা কী? তাহলে রিদমিক্যাল মুভমেন্ট অফ রেসপিরেশন আর রেগুলেটেড বাই দ্য রেসপিরেটরি সেন্টার। তোমরা নিশ্চয়ই জানো যে রেসপিরেটরি সেন্টারটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা অফ ব্রেনে সিচুয়েটেড থাকে। এটা অবজেক্টিভ কোশ্চেন আসে, অবশ্যই এটা নোট ডাউন করো। নেক্সট কি, এই যে মেডুলা অবলাঙ্গাটা থেকে যে কেমিক্যালগুলো রিলিজ হচ্ছে সেটাই কিন্তু আমাদের রেসপিরেশন প্রসেসটাকে মেনটেন করে। তাহলে এখানে কি কি হলো? 3টে প্রসেস দেখতে পাচ্ছি। ইন্সপিরেশন মানে ব্রিদিং ইন, এক্সপিরেশন ব্রিদিং আউট, অ্যান্ড আ পজ। এটা হচ্ছে জাস্ট অক্সিজেনটা তুমি ব্রিথ করছো, ব্রিথ আউট করছো, এবং তারপরে যে জাস্ট একটা সেকেন্ড যাচ্ছে বা একটা টাইম চলে যাচ্ছে সেই ডিউরেশনটাকেই বলা হচ্ছে পজ, ঠিক আছে? আরেকটাও যেটা আমরা জেনে রাখবো যে রেসপিরেশন এই যে প্রসেসটা সেটা কিন্তু অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে, এবং যে রেসপিরেটরি মাসেলগুলো আছে সেটা কিন্তু ভলান্টারি, তার জন্যেই কিন্তু আমরা রেসপিরেশনকে হোল্ড করতে পারি, ঠিক আছে? তাহলে মোটামুটি এটা আমার রেগুলেশন অফ রেসপিরেশনের মধ্যে গেল, ঠিক আছে? নেক্সট, রেসপিরেশন মে বি মানে 2 টাইপসের, একটা এক্সটার্নাল রেসপিরেশন, একটা ইন্টারনাল রেসপিরেশন। তাহলে এক্সটার্নাল রেসপিরেশন আমরা কাকে বলছি? যখন এক্সচেঞ্জ হচ্ছে, মানে দেয়া নেয়া। তাহলে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এখানে দেয়া নেয়ার ব্যাপার চলছে, তাহলে সেটা যখন অ্যালভিওলাই আর লাংসের ভেতর হচ্ছে, তাহলে লাংসের যে অ্যালভিওলাই তার সাথে ব্লাড, এই দুজন যখন অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ করছে তাকে আমরা এক্সটার্নাল রেসপিরেশন বলছি। ক্লিয়ার? ব্লাডটা এলো, সেখান থেকে যখন লাংসের অ্যালভিওলাইতে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের এক্সচেঞ্জ হচ্ছে তাকে বলছি এক্সটার্নাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন মানেই হচ্ছে যখন এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হওয়ার পর ব্লাড থেকে টিস্যুতে বা সেলে সেই অক্সিজেনেটেড ব্লাডটা যাচ্ছে, তাকে আমরা বলছি ইন্টারনাল রেসপিরেশন। তাহলে কি হলো? যখন অ্যালভিওলাইতে আর ব্লাডের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে দ্যাট ইজ এক্সটার্নাল রেসপিরেশন, আর যখন সেল বা টিস্যু মানে শরীরের ভেতরের যখন এক্সচেঞ্জ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেনের, তখন তাকে আমরা ইন্টারনাল রেসপিরেশন বলছি, ঠিক আছে? নর্মাল রেসপিরেশন ইজ কোয়াইট অ্যান্ড পেনলেস। মানে কি, সাধারণত ভেবে দেখো তোমরা যখন রেসপিরেশন নিচ্ছ এটা কিন্তু পেনলেস প্রসেস, আর চেস্ট এবং মুভমেন্ট কিন্তু সাইমালটেনিয়াসলি মোটামুটি একসাথেই ওরা আপ অ্যান্ড ডাউন করে, ঠিক আছে? তো মোটামুটি রেসপিরেশনের একটা বেসিক প্রসেস। তাহলে রেসপিরেশনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কি এবার একটু জেনে নিই। ফার্স্ট, নর্মাল রেট ইন রেসপিরেশন ইজ, তোমাদের বই অনুযায়ী আছে 16 থেকে 18 ব্রিথস পার মিনিট ইন অ্যাডাল্ট, কিন্তু তোমরা সেটা যদি কখনো বলো যে 12 to 20 সেটাও কিন্তু হবে, 12 to 20 ব্রিথস পার মিনিট, ঠিক আছে? নেক্সট, রিদম। যে কোনো রেসপিরেশনেরই ইন্সপিরেশন, এক্সপিরেশন এবং পজ থাকে এবং সেম লেন্থ বা সেম ডিউরেশনে থাকে। রেসপিরেটরি ডেপথ বলতে বলা হচ্ছে শ্যালো অর ডিপ, মানে লাইট, মানে তুমি যখন রেসপিরেশন নিচ্ছ ডিপ হচ্ছে না শ্যালো হচ্ছে। তাহলে র্যাপিড বাট শ্যালো রেসপিরেশন আমরা কোনো ডিজিজ কন্ডিশনে দেখতে পাই, তোমরাও দেখতে পাবে যখন ওয়ার্ড ডিউটিতে যাবে, দেখবে হাই ফিভার, পেশেন্ট ইজ অন শক কন্ডিশন, সিভিয়ার পেন, সেক্ষেত্রে কিন্তু র্যাপিড রেসপিরেশন আমরা দেখতে পাবো। এবং হাইপার ভেন্টিলেশন মানে হচ্ছে যখন পেশেন্টের
চেষ্টা করছে, কম্পেনসেট করতে চেষ্টা করছে যে অক্সিজেন কমে গেছে শরীরে, সেক্ষেত্রে কিন্তু ডিপ রেসপিরেশন এবং র্যাপিড রেসপিরেশন, মানে যে রেসপিরেশন ডেপথটা দেখতে পাবে সেটা ডিপ অ্যান্ড র্যাপিড। এবং হাইপোভেন্টিলেশনের ক্ষেত্রে সাইমালটেনিয়াসলি বুঝতেই পারছো এটা স্লো অ্যান্ড শ্যালো হবে। ঠিক আছে, এটা যত পেশেন্ট দেখবে তত আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। নেক্সট, রেসপিরেটরি কোয়ালিটি। তাহলে কি, এটা হচ্ছে একটা ব্রিদিং প্যাটার্ন, বোথ নর্মাল হতে পারে, অ্যাবনর্মালও হতে পারে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যদি লেবার্ড ব্রিদিং হয়, রেসপিরেশনটা সবসময় কী হয়, মানে তুমি দেখে বুঝতে পারবে, ফিল করবে যে পেশেন্ট চেষ্টা করছে, মানে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পেশেন্ট ট্রাই করে যে অ্যাক্সেসরি মাসেল দিয়ে হলেও রেসপিরেশনটা আমাকে চালাতে হবে, মানে আমাদের শরীরে অক্সিজেনেটেড ব্লাডটা যাতে সার্কুলেশন হয়, সেটার জন্য কি, সার্কুলেশনের জন্য যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে, তেমনি এই অক্সিজেনেশন বা গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করার জন্য রেসপন্সিবল কে, লাংস অ্যান্ড অ্যালভিওলাই। তাহলে সেখানে এই প্রসেসটাকে চালানোর জন্য কিন্তু পার্সন কী করে, লেবার্ড ব্রিদিংটা স্টার্ট করে দেয় যখন কোনো ফিজিক্যাল অ্যাবনর্মাল কন্ডিশন থাকে তখন। ঠিক আছে, এবার আসি কিছু ব্রিথ সাউন্ডস। তোমরা ওয়ার্ডে গিয়ে অনেকেই অনেক রকম সাউন্ড, মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের উপর বিভিন্ন রকম ব্রিথ সাউন্ড শুনতে পাবে, টার্ম শুনতে পাবে, সেই টার্মগুলো একটু জেনে। ফার্স্ট, স্ট্রাইডর। স্ট্রাইডর মানে কি, মানে হচ্ছে একটা শ্রিল হার্শ সাউন্ড, মানে এটা তো বাংলায় টিপিক্যালি বলা সম্ভব না, তো একটা হার্শ সাউন্ড শুনতে পাবে ইন্সপিরেশনের সময়। বুঝতেই পারছো, শ্বাস যখন পেশেন্ট নেবে তখন কিন্তু এই সাউন্ডটা আমরা শুনতে পাবো। ঠিক আছে, তো সেটা কখন কখন হতে পারে, যখন এয়ারওয়ে ব্লকেজ, মানে এয়ারওয়েটা আমরা কি জানি, এয়ার থাকবে কিন্তু সেটা কোনো কারণে হয়তো মিউকাস সিক্রেশন বা ওয়াটার কালেকশন বা কোনো ফরেন বডি কালেকশন কিছু যদি অবস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই স্ট্রাইডর সাউন্ডটা শুনতে পাবো রেসপিরেশনের ক্ষেত্রে, রেসপিরেশনের ইন্সপিরেশনের সময়। নেক্সট, স্ট্যাটর, সেটাকে স্ট্যাটোরাস ব্রিদিংও বলা হয়। এই প্রত্যেকটা অবজেক্টিভ ওয়ার্ডগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ কোশ্চেন হিসেবে কাউন্সিল এক্সামে আসে। ঠিক আছে, তাহলে এটা কি আমরা বাইরে থেকেই শুনতে পাই। দেখবে যাদের যাদের রেসপিরেটরি ডিস্ট্রেস হয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট, যখন সিভিয়ার কন্ডিশনে পেশেন্ট অ্যাডমিশন হয়, তুমি কিন্তু শুনতে পাবে। স্নোরিং সবাই জানো, মানে ঘুমের ঘোরে নাক ডাকা, যেটা জাস্ট লাইক দ্যাট, নয়েজি সাউন্ডস ডিউরিং ইন্সপিরেশন। ঠিক আছে, নেক্সট, ক্র্যাকলস, বা একে অনেক সময় রেলসও বলা হয়, মানে ক্র্যাশিং টিস্যু পেপার কজড বাই ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য এয়ারওয়ে। অনেক সময় লাংস অ্যালভিওলাইতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেক্ষেত্রে কিন্তু এই সাউন্ডটা শোনা যেতে পারে। ঠিক আছে, নেক্সট, রঙ্কাই। রঙ্কাই হচ্ছে একটা হুইসলিং সাউন্ড, মানে বাঁশি বাজার মতো। যদি একটু ভালো করে শোনার চেষ্টা করো, হুস হুস করে একটা বাঁশি বাজার মতো আওয়াজ তোমরা শুনতে পাবে। তাহলে লো পিচ সাউন্ড মেড ইন দ্য থ্রোট, বোঝা গেছে? এবার তাহলে আমি কাদের দেখতে পাবো এইগুলো, নিউমোনিয়া, ক্রনিক ব্রঙ্কাইটিস, সিস্টিক ফাইব্রোসিস বা সিওপিডি, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা রঙ্কাইটা পেতে পারি। হুইজেস, হুইজেস মানে মোর হাই পিচড, তাহলে রঙ্কাই হচ্ছে লো পিচ সাউন্ড, হুইজেস হচ্ছে হাই পিচ সাউন্ড। এটা তোমরা বাইরে থেকেও শুনতে পারো উইদাউট অসকালটেশন, মানে স্টেথোস্কোপ ছাড়াও কিন্তু তোমরা এই হুইজেসটা অনেক সময় শোনা যায়, যখন এয়ারওয়েটা সিভিয়ারলি ন্যারোড হয়ে গেছে, পেশেন্ট প্রচণ্ডভাবে লেবার্ড ব্রিদিং করছে, সেই জন্যে তখন আমরা আওয়াজটা অনেক সময় শুনতে পাই। ঠিক আছে, চেইন স্ট্রোক ব্রিদিং, এটা সাউন্ড নয়, এটা জাস্ট একটা টাইপ অফ রেসপিরেশন। ঠিক আছে, সেটাই কি হয়, রেসপিরেশনটা বিভিন্ন স্টেজে ডিফারেন্ট হয়। ফার্স্ট স্লো অ্যান্ড শ্যালো অ্যাট ফার্স্ট, দেন ফাস্টার অ্যান্ড ডিপার, অ্যান্ড দেন মে স্টপ ফর ফিউ সেকেন্ডস বিফোর বিগিনিং দ্য প্যাটার্ন এগেন। তাহলে আমরা এতক্ষণ জানছিলাম কি নর্মাল রেসপিরেশন কী ছিল, ইন্সপিরেশন, এক্সপিরেশন, পজ। এখানে দেখো স্লো অ্যান্ড শ্যালো, নেক্সট ফাস্টার অ্যান্ড ডিপার, দেন অ্যাবসেন্ট।
তাহলে এই টোটাল সাইকেলটাকে কিন্তু চেন স্ট্রোক ব্রিদিং বা রেসপিরেশন বলা হচ্ছে, এটাও কিন্তু অবজেক্টিভ কোশ্চেনে আসে। This type of breathing may be seen in certain patients with traumatic brain injury, stroke এবং ব্রেন টিউমার। তাহলে বুঝতেই পারছো যে এই সমস্ত পেশেন্টগুলো পেলে আমাদেরকে কিন্তু চেন স্ট্রোক ব্রিদিং আছে কি নেই অবশ্যই চেক করতে হবে, ঠিক আছে। এখানে আমাদের আরেকটা রেসপিরেশন আমার অ্যাড করা উচিত ছিল, সেটা হচ্ছে কুশামল ব্রিদিং, ঠিক আছে। কুশামল ব্রিদিং, KUSMMAUAL, ঠিক আছে। এই টাইপের রেসপিরেশনটা হয় কি, ভেরি ডিপ গ্যাপ থাকে রেসপিরেশনের মাঝে, ঠিক আছে। ইট ইজ এ টাইপ অফ ব্রিদিং হুইচ ইনভলভস ভেরি ডিপ গ্যাপ অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। মানে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হলে অনেক সময় কিটোইক স্মেল পাওয়া যায় রেসপিরেশন থেকে, তো তখন রেসপিরেশনটা কী হয়, ডিপ্রেসড হয়ে যায় এবং প্রচণ্ড ডিপ গ্যাপ পাওয়া যায় রেসপিরেশনের মাঝে, তাকে বলা হয় কুশামল ব্রিদিং, ঠিক আছে। এবার আমরা একটু দেখে নেব যে সাধারণত রেসপিরেশনও তো ভ্যারি করে সিচুয়েশন ওয়াইজ, তো সেই ভ্যারি করার রেঞ্জটা কেমন, ঠিক আছে। এজ দেখো, অ্যাট বার্থ যেটা নর্মাল ব্রিদিং রেট সেটা হলো 40 ব্রিথস পার মিনিট। নেক্সট 1 year অফ এজ 30 ব্রিথস পার মিনিট। এখানে এজটা মিসিং আছে, তোমরা প্লিজ ব্রিথস করো। নেক্সট 2 to 5 years অফ এজে 24 to 28 ব্রিথস পার মিনিট, এবং ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে 16 to 18 অ্যাপ্রক্স, যেটা আমি বললাম 12 to 20 করলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট সেক্স ক্ষেত্রে বলা হচ্ছে যে ওমেনদের থেকে মেলদের ব্রিদিং রেটটা স্লাইটলি 2 থেকে 4টে ব্রিথস হয়তো বেশি হয়, ঠিক আছে। নেক্সট এক্সারসাইজ অ্যান্ড ওয়ার্ক, তোমরা জানো যে কোনো কাজ করলে আমাদের যেমন পালসেশন বেড়ে যায় তেমনি রেসপিরেটরি রেটও বেড়ে যায়। হট অ্যান্ড কোল্ড, তাহলে কি, আমি যদি রেসপিরেশনটা কুইক হয়, যদি হট খাবার খাই, দেখবে যে এক্ষেত্রে আমাদের রেসপিরেশনটা কিন্তু বেড়ে যায়। এক্সাইটমেন্ট অ্যান্ড ইমোশন, এক্সাইটমেন্টে যেমন আমরা রেসপিরেশনটা বাড়িয়ে ফেলি, ইমোশনাল হয়ে গেলেও বেড়ে যায়, আবার অনেক সময় ডিপ্রেসড হয়ে গেলেও তখন আবার রেসপিরেশনটা ডিক্রিজ হয়, ঠিক আছে। এটা জাস্ট একটা মানে ইমেজ দেওয়া আছে, দেখে নাও কিভাবে ইন্টারনাল রেসপিরেশন এবং এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে, যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়, ঠিক আছে। সেল টু যে মানে অ্যালভিওলাই বা সেল থেকে যখন আমাদের ব্লাডটা থেকে সেলের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টারনাল আর এক্সটার্নাল মানে হচ্ছে, দেখো লেফট সাইডের ছবিটা, যেটা ব্লাড থেকে লাংসে এক্সচেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে এক্সটার্নাল, আর রাইট সাইডেরটা ইন্টারনাল রেসপিরেশন, ঠিক আছে। তাহলে কী কী ফ্যাক্টরস অ্যাফেক্ট করলো রেসপিরেশন, এই যে ইনক্রিজ করছে ডিক্রিজ করছে, তাহলে ইনক্রিজ করছে কোন কোন ক্ষেত্রে, অ্যালার্জিক রিয়াকশান, মানে সাডেন অ্যালার্জিক রিয়াকশান, এপিনেফ্রিন ড্রাগ, অ্যাজমা, হার্ট ডিজিজ, ফিভার, হেমারেজ, এক্সারসাইজ, এক্সাইটমেন্ট, অ্যাঙ্গার, হাই অল্টিটিউড, অবস্ট্রাকশন অফ এয়ার প্যাসেজ, পেইন, শক, এগুলোর ক্ষেত্রে মোটামুটি হার্ট রেট ইনক্রিজ করছে। এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, তোমাদের উপরেই ছেড়ে দিলাম, যদি পারো কমেন্ট বক্সে জানাবে যে কী টাইপিং মিস্টেকটা হয়েছে, ঠিক আছে। নেক্সট অ্যাসেসমেন্ট অফ রেসপিরেশন, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা কী করে রেসপিরেশনটাকে অ্যাসেস করব। আমরা এমনি জানি যে যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের একটা রেকর্ড করার ডকুমেন্ট দরকার, পেন দরকার, একটা পেপার দরকার, আর কি সেকেন্ড সুইপিং থাকবে এরকম একটা রিস্ট ওয়াচ দরকার, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমি কী করলাম, হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিন মেনটেন করলাম, পেশেন্টকে গ্রেট করলাম এবং কমফোর্টেবল পজিশনে রাখবো, কেননা আমরা জানি এক্সাইটমেন্ট হোক বা স্ট্রেস হোক তাতে রেসপিরেশনটাও অল্টারেশন হতে পারে, ঠিক আছে। প্লেস ইওর হ্যান্ড অন দ্য পেশেন্টস রিস্ট in position to take the pulse, or place your hand on the patient chest or back, মানে হাতটা পেশেন্টের রিস্টের উপর রাখতে পারি, যে যেমন ডরসাল
ডর্সাল পজিশন। ভাবো হাতটা কিন্তু অ্যাবডোমেনের উপর ল্যাটারালি ছিল, তাহলে সেক্ষেত্রে আমি সেই হাতের উপরেও হাত রাখতে পারি ফিল করার জন্য, বা পেশেন্টের চেস্ট বা ব্যাকে আমরা টাচ করতে পারি যাতে মুভমেন্টটা ফিল করতে পারবো। আর কি, এবার আমরা রেসপিরেশনটা কাউন্ট করব ফুল 1 মিনিট, ঠিক আছে? তাহলে আমি বুঝতে পারবো যে 1 মিনিট বা 60 সেকেন্ডে সে কতবার ব্রিদ ইন ব্রিদ আউট করছে। ওকে, মোটামুটি এটা হলো রেসপিরেশন অ্যাসেসমেন্টের একটা প্রসেস, ছোট্ট প্রসেস। রেসপিরেটরি রেটটা আমি রেকর্ড করলাম। ছবিটা দেখলে আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি যে পেশেন্ট কী পজিশনে আছে আর আমরা হাতটা কোথায় রাখবো। জাস্ট হাতটার উপরে জেন্টলি হাতটা রাখবো। এবার আমরা কাউন্ট করতে থাকবো ফুল 1 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা টোটাল বুঝতে পারবো তার রেসপিরেটরি রেট। ওহো, এই দেখো যেটা বলছিলাম, এভাবেও কিন্তু আমরা রেসপিরেশনটা টাচ করে থেকেও কাউন্ট করে নিতে পারি। এবার যেটা আসি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদেরকে অ্যাবনর্মাল রেসপিরেশনও জানতে হবে, না হলে আমাদের পক্ষে প্রবলেম হবে। আমরা আগেও জেনেছিলাম রেসপিরেশনের টাইপসগুলো, এখানেও ওই সেমই আছে, একটু ডিটেলসে আছে। দেখো, ফার্স্ট রেসপিরেশন কখন কখন হচ্ছে রেটের ক্ষেত্রে। ফার্স্ট রেসপিরেশন হচ্ছে ফিভার, অ্যানিমিয়া, টক্সিমিয়া, ঠিক আছে? এছাড়া কিছু ড্রাগ আছে যেমন অ্যাট্রোপিন, আমরা পড়েছিলাম না? নেক্সট স্লো রেসপিরেশন, রেসপিরেশনটা কখন স্লো হয়ে যাচ্ছে রেটের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোমা, ডিপ আনকনশিয়াসনেস, ব্রেন ইনজুরি এবং কিছু ড্রাগ আছে যেমন ধরো মরফিন, সেক্ষেত্রেও কিন্তু রেসপিরেশনের রেটটাও স্লো হয়ে যায়। ওই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে পেশেন্ট মরফিন পাচ্ছে তার রেসপিরেটরি রেট কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে রেগুলার ইন্টারভ্যালে, ঠিক আছে? রিদম, তাহলে রিদমের ক্ষেত্রে আমরা যখনই জানি নর্মাল রিদমটা কী হচ্ছে, একটা পার্টিকুলার টাইমের পর আমি নর্মাল রিদমটা আবার পাচ্ছি, কিন্তু চেন স্ট্রোক রেসপিরেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ফার্স্ট শ্যালো, নেক্সট ডিপার, নেক্সট অ্যাপনিয়া। তাহলে এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এটা যেন কখনোই 1.5 থেকে হাফ থেকে 1 মিনিটের বেশি না হয়ে যায়, আবার যেন রেসপিরেশনটা স্টার্ট হচ্ছে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চেন স্ট্রোক রেসপিরেশনের ক্ষেত্রে। এটা রিদমের অ্যাবনর্মালিটি। নেক্সট, ডিফিকাল্টি ইন ব্রিদিং, প্রত্যেকটা টার্ম কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে? আসতে পারে না, আসেও। তাহলে অতএব এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হচ্ছে। ডিসপনিয়া, পেইনফুল রেসপিরেশন, এখানে যেটা দেওয়া নেই নর্মাল রেসপিরেশন তাকে বলা হয় ইউপনিয়া, ইউপিএনইএ, এটাও কিন্তু এক্সামে আসে। অর্থোপনিয়া, respiration is difficult and patient cannot breathe easily with lying down position. Next, apnea, absence of breathing for short time বা short duration, more than 30 সেকেন্ড হয়ে গেলে কিন্তু আমাদেরকে সেটা ইনফর্ম করতে হবে এবং ক্লোজ অবজারভেশনে চলে যেতে হবে, কেননা এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন, ঠিক আছে? নেক্সট, নয়েজি রেসপিরেশন, তাই নয়েজি রেসপিরেশনের ক্ষেত্রে কী কী পাচ্ছিলাম আমরা, ওখানে আগেও পড়া হয়ে গেছে, জাস্ট আমি রিড আউট করছি। স্ট্যাটোরাস, গ্র্যান্টিং, স্ট্রাইডর, শাইনিং আর ইয়াউনিং। এটা কখন হয়? যখন এয়ার হাঙ্গার হয়, দেখবে পেশেন্ট এয়ার হাঙ্গার করবে, মানে রেসপিরেশন নেওয়া, মুখ খুলে হাঁ করে শ্বাস নেওয়ার মতো শ্বাস নেওয়ার চেষ্টা করবে, তাকে বলা হচ্ছে ইয়াউনিং, ঠিক আছে? আর কি আছে? অ্যাবনর্মাল মুভমেন্টের ক্ষেত্রে, কি? তাহলে শ্যালো আর ডিপ, এটা আমরা আগেও পড়েছি। শ্যালো রেসপিরেশন মানে হচ্ছে শর্ট রেসপিরেশন, কুইক ব্রিদিং, মানে খুবই রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে তার জন্য শর্ট করে ছোট ছোট করে শ্বাস নিচ্ছে। আর ডিপ মানে কি? স্লো ব্রিদিং, লম্বা, মানে যে রেসপিরেশনটা নিচ্ছে অনেকটা ডেপথে যাচ্ছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল ব্রিদিং। আর এটা একটা ছবি হলো, জাস্ট একটা হাইপার ভেন্টিলেটরি স্টেট, বা পেশেন্টকে যখন দেখবে ইয়ার্নিং হচ্ছে তখন দেখবে পেশেন্ট এরকম অ্যাংজাইটি ফেস, ফেটিক থাকবে, ডেলিরিয়াম থাকবে এবং পেশেন্ট হাঁপিয়ে যাবে, তাকে বলা হচ্ছে, ঠিক আছে? তো মোটামুটি এটা আমাদের রেসপিরেশন চেক করা বা রেসপিরেটরি প্রসেস কি করে আমরা জানবো কোনটা নর্মাল অ্যাবনর্মাল রেসপিরেশন, সেটার উপর ছোট্ট একটা ভিডিও, তোমরা একটু গো থ্রু করে নিও, ঠিক আছে? না যদি কোনো প্রবলেম হয় তাহলে সেটা কমেন্ট বক্সে জানিও।